IELTS এর প্রথম অ্যাটেম্পটে আমি রিডিংয়ে 7 পাই, এর পরবর্তী অ্যাটেম্পটে আমি রিডিংয়ে 8.5 পাই। কি পদ্ধতি ইউজ করে আমি আমার রিডিং স্কোর ইমপ্রুভ করেছিলাম তা আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই এপিসোডে আমি শেয়ার করব IELTS রিডিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স। ফর দ্য ফার্স্ট টাইম ইন 2016 আমি IELTS এর অ্যাটেম্প্ট নিয়েছিলাম জেনারেল ট্রেনিং মডিউলে। ওভারঅল CLB 9 পেলেও আমার রিডিংয়ের স্কোর ছিল 7। রিডিংটা আমার 7.5 এর আশেপাশেই ঘোরাফেরা করছিল। এর পরবর্তীতে আমার যে পদ্ধতিগুলো ইউজ করেছিলাম, আমি লিফো মেথডটা ইউজ করা শুরু করলাম। সেকেন্ড টাইম আমি জেনারেল ট্রেনিং এবং একাডেমিকের জন্য অ্যাটেম্প্ট নিলাম এবং বোথ অফ দ্য টাইম আমার 8.5 এসেছিল। এক্সপায়ার হয়ে যাওয়ার পর উইদিন 2 ইয়ার্সে র্যাডিক্যালি কোনো রকম কিন্তু এমন আমি ইম্প্রুভমেন্ট করে ফেলিনি, অথবা র্যাডিক্যালি আমি কোনো প্র্যাকটিস করিনি যে কারণে আমার স্কোরটা এত ইমপ্রুভ হয়েছে। স্পেসিফিক কিছু মেথড আমি অ্যাপ্লাই করেছিলাম যেটা আমার পরবর্তীতে রিডিংয়ের ক্ষেত্রে আমার কাজে দিয়েছিল। প্রথমে আমি বলে রাখি, এমন কোনো পদ্ধতি আমি বলবো না যেটা ওয়ান সাইজ ফিটস অল টাইপের কিছু, যে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে এমন কিছু না। তাও যারা স্ট্রাগল করছে রিডিং নিয়ে, তারা এই পদ্ধতিগুলো ইউজ করে দেখতে পারেন। প্রথম যে ট্রিকটা আমি শেয়ার করব সেটা হলো রিডিংয়ের কোয়েশ্চেন্সগুলো আগে পড়ে নেওয়া। রিডিংয়ের কোয়েশ্চেন যখন আমি আগে পড়ে নেব, আমার কিন্তু যখন প্যাসেজ পড়বো তখন আমার এটার সাথে আমি রিজেম্বল করতে পারবো যে হ্যাঁ আমি এই কোয়েশ্চেন্সগুলো পড়েছিলাম। দিস পার্ট অফ দ্য অ্যাসে উড বি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন্স আগে পড়ে নিয়ে আপনি যখন অ্যাসেতে যাবেন, তখন আপনার ওই অ্যাসের যে স্পেসিফিক ইনফরমেশন আপনার কোয়েশ্চেন্সটা আনসার করার জন্য দরকার হবে, সেই স্পেসিফিক আনসারটা আপনি প্যাসেজে পেয়ে যাবেন। এবং সেটা সাধারণত ক্রোনোলজিক্যালি হয়ে থাকে, আনলেস ইটস লাইক মিক্স অ্যান্ড ম্যাচ। যে ধরনের কোয়েশ্চেন্সগুলো ক্রোনোলজিক্যালি আসে সেগুলো হলো ফিল ইন দ্য গ্যাপস, MCQs, ট্রু ফলস, নট গিভেন, আর অথবা ইয়েস নো নট গিভেন। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আপনার ক্রোনোলজিক্যালি আসে। ধরেন আপনি MCQ কোয়েশ্চেন প্রথমে পেলেন, সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেন 1, 2, 3, 4 পড়ে নিলেন। পরে আপনি যখন প্যাসেজে যাচ্ছেন, প্রথম দিকে আপনি কোয়েশ্চেন 1-এর আনসার পেয়ে যাবেন। যদি প্যাসেজ পড়তে পড়তে দেখলেন যে কোয়েশ্চেন 2-এর আনসার আপনি পেয়ে গেছেন, এর মানে হচ্ছে আপনার 1 আপনি মিস করেছেন। সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেন 2টা আনসার করবেন, কোয়েশ্চেন 2 আনসার করে আবার প্যাসেজে প্রথম দিকে পড়ে কোয়েশ্চেন 1-এর আনসার বের করে আনবেন। এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি কোয়েশ্চেন্সগুলো আগে পড়ে প্যারাগ্রাফ থেকে ক্রোনোলজিক্যালি আনসারগুলো বের করে আনবেন। এই স্ট্র্যাটেজিটা হলো আপনার আগে আপনার প্যাসেজ পড়ে তারপর কোয়েশ্চেনের দিকে যাওয়া। ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে, ম্যাচিং প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, বলা হবে যে এই একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এটা কোন প্যারাগ্রাফের মধ্যে আছে, অথবা একটা টাইটেল দেওয়া থাকবে, ম্যাচিং টাইটেল, কয়েকটা টাইটেলের নাম দেওয়া থাকবে। ওই টাইটেলগুলোর থেকে আপনার বলতে হবে যে কোন প্যারাগ্রাফকে আমরা এই টাইটেল দিয়ে চিহ্নিত করতে পারি। একটা প্যাসেজের মধ্যে প্যারাগ্রাফটা এমনভাবে দেওয়া থাকবে যে ABCDEF, এই ধরনের কয়েকটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে একটা প্যাসেজে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতাম, পড়তাম, পড়ে আমি টাইটেলগুলো আবার পড়তাম। টাইটেলগুলো পড়ে যেটা মনে হতো যে আপনার এর সাথে যেতে পারে, ওই কোয়েশ্চেনের পাশে দিয়ে রাখতাম। এর যে প্যারাগ্রাফটা আছে দ্রুত পড়ে আবার কোয়েশ্চেনে যেতাম। কোয়েশ্চেনে গিয়ে এবার দেখতাম এর প্যারাগ্রাফের সাথে কোন টাইটেলটা যায়। সেরকম স্টেটমেন্টের ক্ষেত্রেও একটা স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, সেই স্টেটমেন্টটা কোন প্যারাগ্রাফের সাথে যায় জানার জন্য আগে প্যারাগ্রাফটা পড়লাম, দেন আমি স্টেটমেন্টটা পড়লাম। এটা বলে রাখি, এই ম্যাচিং এর ক্ষেত্রে আপনার ইনফরমেশন ক্রোনোলজিক্যালি নাও আসতে পারে। এই জন্য আপনি প্যারাগ্রাফটা আগে পড়ে গেলে আপনার টাইটেলগুলো মিলাতে সুবিধা হবে, কারণ টাইটেল পড়তে বেশি সময় লাগবে না, কিন্তু প্যারাগ্রাফ পড়তে আপনার বেশি সময় লাগবে। একটা ব্যাপার মনে রাখতে হবে যে একটা স্টেটমেন্ট 2টা প্যারাগ্রাফের মধ্যেও থাকতে পারে। তো দেখা যাবে যে স্টেটমেন্ট দেওয়া আছে 4টা, কিন্তু প্যারাগ্রাফ 7টা। এর মানে এটা না যে আপনি 4টা প্যারাগ্রাফের মধ্যেই পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো প্যারাগ্রাফটা পড়লেন, টাইটেলে দেখলেন যে নেই, ওকে, ওই প্যারাগ্রাফটা বাদ। বি প্যারাগ্রাফে আসলেন, বি প্যারাগ্রাফে আসার পরে টাইটেলগুলোতে দেখলেন আছে, ওকে, সি প্যারাগ্রাফ নেই, বাদ। এর মানে বাকিগুলো থেকে আপনার আনসার করতে হবে। তাহলে ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে, ম্যাচিং প্যারাগ্রাফের ক্ষেত্রে, ম্যাচিং স্টেটমেন্টের ক্ষেত্রে, অথবা টাইটেলস অথবা হেডিংস ম্যাচ করার সময় আমরা আগে একটা প্যারাগ্রাফ পড়ে নিব, তারপর টাইটেলসগুলো ম্যাচ করাবো। এমন কোনো ধরনের প্যাসেজ আপনাকে দেবে না যেটা আপনি বুঝতে পারবেন না। এটা জেনারেল কোয়েশ্চেন। এমন হতে পারে যে অ্যাস্ট্রোলজির ব্যাপারে আপনার একটা প্যাসেজ দিয়ে দিল, যে অ্যাস্ট্রোলজির ব্যাপারে আপনার কোনো ধারণা নেই, কিন্তু স্টিল আপনার যে আনসারগুলো আছে সেগুলো আপনার প্যাসেজেই পড়া থাকবে। হতে পারে আপনার কনটেক্সট বুঝে আপনার আনসার করতে হতে পারে। সো সেক্ষেত্রে ওই কিওয়ার্ডগুলো যেগুলো আপনি ইতিমধ্যে পেয়েছেন কোয়েশ্চেন্সে, সেগুলোর আনসার আপনার একটা ইন্ডিকেশন আপনার প্যাসেজে দেওয়া থাকবে। তো কিওয়ার্ডগুলো খুঁজে এই প্যাসেজটা দাগিয়ে রাখতে হবে যে হ্যাঁ, এই আনসারটা আমি এই প্যাসেজের এই প্যারাগ্রাফের এই অংশে পেতে পারি।
রিড দ্য ইনস্ট্রাকশন ফার্স্ট। প্রত্যেক কোয়েশ্চেনের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনি ইনস্ট্রাকশনটা পড়ে দেন কোয়েশ্চেন আনসার করতে যাবেন। ইনস্ট্রাকশনে দেওয়া থাকতে পারে একটা ওয়ার্ডের মাধ্যমে আপনার আনসার করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনার ওই একটা ওয়ার্ডকে এমন স্পেসিফিক ওয়ার্ড চুজ করতে হবে যেটা আপনি আপনার আনসারের ক্ষেত্রে ইউজ করবেন। ইনস্ট্রাকশনটা পড়াটা ইম্পর্টেন্ট, পাশাপাশি স্পেলিংটাও ইম্পর্টেন্ট। রিডিংয়ের ক্ষেত্রে আপনি অ্যান্সার যেটা করবেন সেটার স্পেলিং যাতে অ্যাকুরেট হয়। স্পেলিং মিস্টেক হলে ওইটা আপনার ওই ক্ষেত্রে কোনো রকম মার্কস পাবেন না। কোনো আনসার আপনি ছেড়ে আসবেন না, প্রত্যেকটা আনসারই করবেন, কিন্তু ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম অন এ সিঙ্গেল আনসার। আমি একটা কোয়েশ্চেনের উপর ওটা বুঝতেছেন না, আনসার পাচ্ছেনও না, প্যাসেজের মধ্যে পাওয়া যাচ্ছে না, অথবা আপনি বুঝতে পারছেন না কি করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে প্রসিড টু আদার কোয়েশ্চেন আর দেন কাম ব্যাক অ্যাগেইন। যখন আপনার টাইম হবে তখন আপনি কাম ব্যাক করবেন এবং এটা আনসার করবেন। একটা জায়গায় আটকে থাকলে যেটা হয়, পরের কোয়েশ্চেনগুলোর উপর আপনার প্রেশার পড়ে যাবে। সো দেখা যাবে যে আসলে শেষের কোয়েশ্চেনগুলো আপনি যেগুলো লাস্টে আনসার করার কথা সেগুলো দেখা যাবে যে আসলে ইজিলি পারার কথা টাইম দিলে, কিন্তু একটা দুটো কোয়েশ্চেনে আপনি বেশি টাইম দিয়ে দিয়েছেন, যে কারণে আপনার ওদিকেও আপনার পসিবিলিটি কমে গেল। বাট ডোন্ট লিভ এনি কোয়েশ্চেন আনআনসার্ড। IELTS এর রিডিং টেস্টটা যত না আপনার কোয়েশ্চেন সলভিং টেস্ট, তার চেয়ে বেশি আপনার ভোকাবুলারি টেস্ট। আসলে আপনি আপনার কনটেক্সটটা ধরতে পারছেন কিনা, সেই টেস্টটা হচ্ছে যে IELTS এর এই রিডিং টেস্টটা। যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনের যে পার্টগুলো দেয়া থাকবে সেটাই যে হুবহু আপনি কম্প্রিহেনশনে পাবেন তা কিন্তু না। তো এমনও হতে পারে যে কোয়েশ্চেনে একটা ওয়ার্ড দেওয়া আছে বা একটা সেন্টেন্স দেওয়া আছে এমনভাবে যেটার আপনার ডিফারেন্ট ওয়েতে কম্প্রিহেনশনে প্রেজেন্ট করা আছে। সেক্ষেত্রে আপনার ভোকাবুলারি এনরিচ করা ছাড়া অন্য কোনো ওয়ে নাই। আপনার যত বেশি আপনার স্টকে ভোকাবুলারি থাকবে তত বেশি আপনি ইজিলি কোয়েশ্চেন্সগুলো বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে এই টিপটা হলো আপনার ভোকাবুলারি এনরিচ করার জন্য। ভোকাবুলারি শেখার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমি যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে যে একটা ভোকাবুলারির পাশাপাশি আমি সেন্টেন্সগুলোও দেখি, যে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের কোন কোন সেন্টেন্সে কীভাবে ইউজ হয় সেটা দেখি। তো এভাবে করলে আমার এটা ইজিলি মনে থাকে। IELTS রিডিংয়ে জেনারেল মডিউলের জন্য আপনার 8.5 পেতে স্কোর করতে হয় 39 আউট অফ 40। একাডেমিকের ক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 37 to 38 পাওয়া লাগে। 37-38 পেলে 8.5 অ্যাচিভ করা যায়। জেনারেল ট্রেনিং এবং একাডেমিক IELTS-এর মধ্যে ডিফারেন্সটা হলো, একাডেমিকটা একটু টাফ হয়, জেনারেল ট্রেনিংটা একটু ইজিয়ার হয়। কিন্তু জেনারেল ট্রেনিংয়ে আপনার স্কোর বেশি করতে হয় টু গেট দ্য হায়ার গ্রেডস। রিডিং ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন, যে মেথডই ইউজ করেন না কেন, আপনার স্ট্রেইট মেথড ইউজ করেন যেটা জেনারেলি মানুষ করে থাকে, প্রথম থেকে স্টার্ট করা, আপনি প্যাসেজ আগে পড়েন, আনসার পরে দেন, আনলেস ইউ আর প্র্যাকটিসিং দ্যাট মেথড এগেইন অ্যান্ড এগেইন, আপনার ওটা পারফেকশনে আসবে না। সো পারফেকশনে আসার আগ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। এবং আমি বলবো অফিসিয়াল সোর্সেস যেগুলো আছে সেই সোর্সেসগুলো থেকে প্র্যাকটিস করতে। IDP হতে পারে, ক্যামব্রিজ হতে পারে, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট হতে পারে। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এই লিঙ্কগুলো থেকে আপনি সেই সোর্সেসগুলো পেয়ে যাবেন এবং আপনি ওখান থেকে প্র্যাকটিস করতে থাকবেন। এছাড়া যদি আপনি প্রিন্টেড বুক চান, সেক্ষেত্রে ক্যামব্রিজের যে IELTS-এর বইগুলো আছে সেখান থেকে আপনি কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকেন। ওই ধাঁচের কোয়েশ্চেনগুলোই আপনি IELTS-এর পরীক্ষায় পাবেন। লিপো মেথড এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আপনি হচ্ছে যে সবার যে শেষের কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেন্সগুলো আপনি সবার আগে সলভ করবেন। সাধারণত সবার শেষ যে প্যাসেজটা থাকে সেটা সবচেয়ে টাফেস্ট হয় এবং সেটা সলভ করার জন্য আপনার টাইমও বেশি প্রয়োজন হয়। ধরুন 3টা প্যাসেজ আছে, 3টা পার্ট আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তাহলে আমার 3টা পার্ট শেষ করতে 20 মিনিট করে সময় লাগার কথা। তো সেই ক্ষেত্রে প্রথম যে কোয়েশ্চেন আছে, প্রথম যে পার্টটা আছে, সেই পার্টটা যদি আমি 20 মিনিট সময় ব্যয় করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাস্টের পার্টে গিয়ে দেখবেন যে আপনার সময় পাচ্ছেন না, কারণ লাস্টের পার্টটা টাফ হয়, আপনার সলভ করতে সময় বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার সময় যদি দিতে হয়, সবার শেষের যে প্যাসেজটা আছে সেগুলোতে সময় দেন। আমাদের হিউম্যান টেন্ডেন্সি এমন থাকে যে আমাদের যে প্রথম যে কাজটা শুরু করি সেটা খুবই স্লোলি শুরু করি, লাইক অ্যান আইডিয়াল ক্রিকেট প্লেয়ার যে হচ্ছে যে প্রথম দিকে ক্রিজে এসেই মারা শুরু করে না, স্টার্টিংয়ে কিছু ব্লক করে দেখে শুনে খেলে, তারপর আস্তে আস্তে পেসটা পিক আপ করে। আমার সাইকোলজিতে যেটা হয় সেটা হচ্ছে, আমি যখন একটা টাফ কোয়েশ্চেন সলভ করছি ততক্ষণে কিন্তু আমার ব্রেইন খোলা শুরু করেছে এবং ব্রেনের চিন্তা করার স্পিডটাও কিন্তু বেড়ে যাচ্ছে। ওখান থেকে আমি যখন ইজিয়ার কোয়েশ্চেনগুলো সলভ করব সেটা আমি অনেক দ্রুত করতে পারবো এবং ততক্ষণে আমার কাছে ওগুলো অত বেশি জটিল মনে হবে না যেটা সবার শেষের প্যাসেজগুলো মনে হচ্ছিল। Let's solve some questions using LIFO method.